তো আজকে আমি হাজির হয়েছি। আজকে যে উদ্ভাসের পরীক্ষা হলো ম্যাথ পেপার ফাইনাল, ওই পেপার ফাইনাল প্রিলি স্পেশাল এমসিকিউ মডেল টেস্টের সমাধান করে দেখাবো। তো আমার মতো যারা আপনারা হতাশ আজকের পরীক্ষা দিয়ে, তাদের জন্য তারা অবশ্যই দেখবেন এই সেশনটা, কারণ আজকের প্রশ্নগুলো ছিল একটু অন্য ধরনের। তো এ ধরনের প্রশ্ন আমার মনে হয় না যে পরীক্ষায় আসবে। তো আমি এই প্রশ্নটা 4টা ভাগে ভাগ করে প্রতিদিন আশা করি যে 50টা করে এমসিকিউর সমাধান দেখানোর চেষ্টা করব। আশা করি আপনাদেরকে ভালো লাগবে। আমি এখানে দেখাবো যে কোনগুলা প্রশ্ন আমাদেরকে স্কিপ করতে হবে, কোনগুলা প্রশ্ন আমাদেরকে মুখস্থ করতে হবে, কোনগুলা প্রশ্ন আমাকে অবশ্যই দাগাইতে হবে এবং সঠিক করতে হবে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য। তো আশা করি যে আপনারা উপকৃত হবেন। আর আজকের পরীক্ষা দিয়ে যারা হতাশ তাদের জন্য বলতেছি যে এই পরীক্ষার জন্য হতাশা আর কিছুই নাই। এই ধরনের প্রশ্ন আসবে না পরীক্ষায় আমার মনে হয়। তাই এই পরীক্ষা খারাপ হয়েছে বলে হতাশ হওয়ার কোনো কিছুই নাই। তো আমরা শুরু করি আমাদের প্রশ্ন। তো প্রথম প্রশ্নে বলছে পরাবৃত্তের একটা উপকেন্দ্র দেওয়া আছে, আর আপনার পরাবৃত্তের একটা সমীকরণ দেওয়া আছে, একটা রেখার সমীকরণ দেওয়া আছে যে পরাবৃত্তের শীর্ষবিন্দুতে অক্ষের উপর লম্ব হয়, তাহলে দ্বিকাক্ষের সমীকরণ বের করো। তো আমাদেরকে সিনারিওটা যদি একটু চিন্তা করি, এই ধরনের মনে করেন পরাবৃত্তটা, এখানে মনে করেন উপকেন্দ্র দেওয়া আছে, উপকেন্দ্র কত 1 - 1, আর আমাদের এই যে অক্ষের উপর লম্ব আর শীর্ষের স্পর্শকের সমীকরণ দেওয়া আছে x = 2, আর আমাদেরকে দ্বিকাক্ষের সমীকরণ বের করতে বলছে। তো আমরা কি জানি, উপকেন্দ্র থেকে শীর্ষের দূরত্ব কি a, আর শীর্ষ থেকে দ্বিকাক্ষের দূরত্ব কত a। তো আমরা যদি লক্ষ্য করি, এখান থেকে যদি আমরা লক্ষ্য করি, এখানে যদি এই যে এই রেখাটার সমান্তরাল কিন্তু এই রেখাটা, তো এই রেখাটার সমীকরণ হবে x - y + k = 0। তো এখানে কে এর একটা মান পাবো আমরা। তো কে এর মানটা আমরা কীভাবে বের করতে পারি, আমরা যদি একটু লক্ষ্য করি, সবচেয়ে ফাস্টেস্ট ওয়েটা আমি বলতে চাচ্ছি। তো এখানে আমরা যদি, এটা একটা সমীকরণ, এখান থেকে 1 - 1 বিন্দু দূরত্ব যদি আমরা বের করি, মানে এটা যদি এ বিন্দু হয়, এটা যদি ও বিন্দু হয়, এ দূরত্ব যদি আমরা বের করি, আমরা কি জানি, মোড অফ 1 + 1 + k √1² + 1²। এটা আমরা কি পাইলাম, ও এর দূরত্ব পাইলাম। আবার আমরা যদি এটা যদি আমরা বি ধরি, এখন যদি আমরা ও বি দূরত্ব বের করি, ও বির দূরত্ব আমরা কী পাবো, মোড অফ 1 + 1 + 2 √1² + 1²। আমরা যদি এখানে একটু লক্ষ্য করি, এখানে দেখেন আমাদের ও এ ইকুয়াল কিন্তু 2 × OB। কেন, কারণ এটা দৈর্ঘ্য এ, এটার দৈর্ঘ্য এ, তাহলে আমাদের ও এর দৈর্ঘ্য যদি 2a হয়, ও বির দৈর্ঘ্য কিন্তু বি ওর দৈর্ঘ্য কিন্তু এ, তাহলে আমরা লিখতে পারি ও = 2OB। তো আমরা যদি এখন এইটা আর এখান থেকে এখানে বসাই, তাহলে দেখি কি হয়। তো এটা যদি আমরা হিসাব করি, এখান থেকে আমরা কে এর একটা মান পাবো, কে এর মান হচ্ছে 6। তো কে এর মান যদি আমরা 6 পেলাম, তাহলে আমাদের উত্তর কি, আমাদের উত্তর x - y + 6 = 0। তো এটা আমাদের অ্যান্সার। তো এটা হলো সবচেয়ে দ্রুত করার পদ্ধতি। এটা এভাবে আমরা সরাসরি এই সমীকরণটা লিখতে পারি। আমি এটা বোঝানোর জন্য ও এ, ও বি, এ বি এগুলো বললাম, এত কিছু বলার দরকার নেই। ডাইরেক্ট আমরা এই লাইনটা লিখতে পারি, এই লাইনটা লিখতে পারি, বের করে কে এর মান 6 বের করতে পারি। তো এটা হলো 1 নাম্বার প্রসেস। তো আরেকটা প্রসেস আছে, ওই প্রসেসটা আমি একটু বলি। সেটা হলো, এটা আমাদের এখন লক্ষ্য করেন, এখানে দেখেন আমাদের এটা হলো একটা সমীকরণ। আমরা যদি এই অক্ষরেখার সমীকরণ বের করতে চাই, ওটা কি, লম্ব, এই রেখাটার লম্ব 1 - 1 বিন্দুগামী। তো ওইটা আসবে আমাদের x + y = কত আসবে, ইকুয়াল আপনার আসবে, এই যদি আমরা বসাই, ইকুয়াল আসবে 0। তো এটা সমীকরণ পাইলাম, এটা সমীকরণ পাইলাম। দেন আমরা যদি এই দুটো সমাধান করি, তাহলে আমরা এই যে শীর্ষবিন্দুটা পাই যাব। শীর্ষবিন্দুটা আমরা এই দুটো সমাধান করলে পাই যাব। এই দুটো যদি আমরা সমাধান করি, x - y + 2 = 0 আর x + y = 0, দেন 2x + 2 = 0, তাহলে আমরা x পাচ্ছি কি, x = -1। x যদি -1 হয়, y = কত হবে, y = হবে আমাদের 1। তো এখান থেকে আমরা ও এ পাইলাম,
এখান থেকে আমরা শীর্ষবিন্দু পাইলাম। তো শীর্ষবিন্দু আবার কি, দ্বিকাক্ষের এ বিন্দু আর ও বিন্দুর মধ্যবিন্দু। দেন আমরা মধ্যবিন্দুর সূত্র মধ্যবিন্দু বের করার সূত্র দিয়ে এই দ্বিকাক্ষের এই বিন্দুটা বের করতে পারবো, এই বিন্দুটা। তো এই বিন্দুটা বের করতে পারলেই এক্স মাইনাস ওয়াই প্লাস কে সমীকরণে এক্স ওয়াইয়ের মান এ বিন্দুটা বসাই দিলে আমরা কে এর মান বের করতে পারবো। কে এর মান বের করতে পারলে দেন আমরা উত্তর পাই যাবো। এভাবে আমরা করতে পারি। তো আমার মতে এই প্রসেসটা দিয়ে খুব তাড়াতাড়ি করা সম্ভব। তো এই প্রশ্নটা আমরা কখনোই স্কিপ করব না, কারণ এই প্রশ্নটা আমাদের বইয়ে অনেকবার আছে, বিভিন্ন জায়গায় আসছে আগেও। তো এমন আমরা এই ধরনের প্রশ্ন কখনোই স্কিপ করব না, যেগুলো প্রশ্ন বিভিন্ন জায়গায় আগে আসছে, আগে আমাদের করা আছে। তো আমরা ওই ধরনের প্রশ্নগুলো করে আসারই চেষ্টা করব। তো আমরা 2 নম্বর প্রশ্নে যাই। তো এই প্রশ্নটা আমাদের কোশ্চিন ব্যাংক থেকেই আসা প্রশ্ন, আমাদের কোশ্চিন ব্যাংকে এই প্রশ্নটা আছে। এই প্রশ্নটা আমরা কখনোই স্কিপ করব না, এই প্রশ্নটা আমরা অবশ্যই উত্তর করব। এখানে দেখেন x⁴ আর এর সহগ বের করতে বলছে। তো এখানে আমাদের দেখেন 1 প্লাস x² ইনভার্স 3 আছে। তো x² উপর আমরা কি করলে x⁴ আর আসবে। x² আমরা যদি 2r পাওয়ার হিসাবে নিই তাহলেই তো আসছে কত, x4r। তো তাহলে আমাদের কত পাওয়ার কত নিতে হচ্ছে, 2r। তো আমরা কি জানি, আমরা জানি 1 মাইনাস x⁻−1 যদি হয় তাহলে আমরা কি জানি, এটা সহগ হয়, আরতম পদের সহগ কত হয় 1। আবার 1 মাইনাস x⁻² যদি হয় তাহলে আমরা এগুলা কি লিখি, আরতম পদের সহগ লিখি কি, r+1 বাই 1 x⁻r। তো এগুলো আমরা কিভাবে লিখি, মনে করেন এগুলা যদি x³ আমাদেরকে বের করতে বলে তাহলে আমরা এগুলা কিভাবে লিখি, মনে করেন 1 মাইনাস x⁻⁵, এই যে এইটাতে x³ সহগ বের করতে বলছে, তাহলে আমরা কীভাবে লিখি, এটা আমাদের যত এক্সের পাওয়ার যতটা এক্সের পাওয়ার হিসাবে যেটা দেওয়া থাকে ওইটা আমাদেরকে প্রথমে দিতে হয়, ওইটার সাথে 1 1 করে যোগ করতে হয়। কতবার যোগ করব, এখানে পাওয়ার হিসাবে যত থাকে তার থেকে 1 কম যোগ করব, 1 কম বার। তো আমরা x+1 মানে 3+1, যেহেতু x³ সহগ বের করতেছি, 3+2, 3+3, 3+4, 3+1, 3+2, 3+3, 3+4। যেহেতু আমাদের এখানে কত আছে, x⁻⁵ আছে, তাই আমাদেরকে যত আছে ইনভার্স পাওয়ারটা তার থেকে 1 কম পর্যন্ত 1 1 করে যোগ করে বাড়াইতে হবে। আর নিচে কত লিখতে হবে, যত n আছে n-1 ফ্যাক্টোরিয়াল। তো এখানে আমাদের 5 আছে, 5, তাহলে আমাদেরকে এখানে 4 ফ্যাক্টোরিয়াল লিখতে হবে। তো এটা হলো আমাদের এই প্রশ্নের জন্য x³ সহগ, এই প্রশ্নের জন্য x³ সহগ। তো আমাদের যে প্রশ্নটা আছে এটাতে আমাদের x⁴ r এর সহগ বের করতে বলছে। তো আমরা আমি কি দেখলাম যে x² উপর যদি 2r আমরা দিই তাহলে আমাদের x⁴r আসতেছে। তাহলে আমরা যদি এখানে লিখি 1 প্লাস x²-3, তাহলে আমাদেরকে এটার কার সহগ বের করতে হবে, x², এখানে একটা মাইনাস আছে, তাহলে আপনার 2r। তো আমি কি বললাম, এখানে যত পাওয়ারের জন্য সহগ বের করব ওই পাওয়ারটার সাথে 1 1 করে বাড়াইতে হবে। কতবার বাড়াইতে হবে, আপনার হচ্ছে নিচে আপনার n মানে এখানে যত আছে 3 আছে, 2 বার বাড়াইতে হবে, 2 বার। তাহলে যদি আমরা বাড়াই 2r+1, একবার বাড়াইলাম 1 1 করে, আরেকবার বাড়াইলাম 2r+2। আর নিচে কত n এর মান যত আছে মানে শক হিসাবে যে পাওয়ার হিসাবে যেটা আছে, পাওয়ার হিসাবে যেটা আছে তার থেকে 1 কম ফ্যাক্টোরিয়াল। তো এখানে আছে কত 3, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল। তো এটা হলো আমাদের। তাহলে আমরা যদি এটা একটু দেখি, এখানে 2r+1, এখান থেকে আমরা 2 কমন নিতে পারি, তাহলে আমাদের থাকছে যে r+1। আর এখানে আমাদের এই 2টা যে কমন নিলাম ওই 2 আর এই 2 কাটা চলে যাচ্ছে, তাহলে আমরা পাচ্ছি এটা। আর এখানে আমাদের মাইনাসের উপর জোর পাওয়ার মানে এটা প্লাস হয়ে যাবে, আর এখানে x⁴r। তাহলে আমাদের x⁴r সহগ কি আসছে যে 2r+1 ইন্টু r+1। এই যে দেখেন এ নাম্বার অপশন, 2r+1 r+1। তো এইভাবে আমরা বের করতে পারি, মানে এইখানে যত পাওয়ারটা থাকবে তার থেকে 1 সংখ্যক বার 1 1 করে যোগ করে বাড়াতে থাকতে হবে। মনে করেন এখানে আছে আমাদেরকে x⁴r আনতে হবে, যেহেতু এখানে x² আছে, x² উপর 2r দিলে আমাদের x⁴r আসতেছে। তো আমি কি বললাম, এখানে যত আছে এখানে 3 আছে, মানে তাহলে আমাদেরকে এটার সাথে 1 1 করে যোগ করে, যেহেতু 3 আছে তাহলে 2 বার বাড়াইতে হবে, মানে এটাতে যত আছে তার থেকে 1 কম বার বাড়াইতে হবে। তাহলে আমরা 2 বার বাড়াবো, 2r+1 আর
2r+2, আর নিচে কি দিব, নিচে দিব এখানে যত আছে তার থেকে 1 কমের ফ্যাক্টরিয়াল, তো এখানে আছে 3, তাহলে আমাদের 2 ফ্যাক্টরিয়াল, তো এটা আমাদের উত্তর। আর এদিকে আমরা এক্স স্কোয়ারের সামনে একটা মাইনাস আসবে, যেহেতু এখানে প্লাস আছে, ওইটা আমাদের প্লাস হয়ে যাবে, যেহেতু আমরা 2r নিছি, 2r একটা জোড় সংখ্যা, তাই আমাদের এটা উত্তর এ। আমরা এইভাবে এটা করতে পারি, না হলে আমাদেরকে x⁻r এর যদি আমরা বের করতে চাই, এই প্রসেসটা না অ্যাপ্লাই করলে তাহলে আমাদেরকে অনেক বিস্তৃতি করতে হবে, যেটাতে অনেক সময় চলে যাবে। তো আশা করি আপনাদেরকে ভালো লাগছে। আমরা 2 নম্বর প্রশ্ন শেষ করলাম। এটা আমাদের কখনোই আমরা এই প্রশ্নটা স্কিপ করব না, কারণ এই প্রশ্নটা আমাদের আগের করা, আগে প্রশ্ন ব্যাংকেই আমাদের এই প্রশ্নটা আছে। আপনারা প্রশ্ন ব্যাংক সমাধান করলেই লক্ষ্য করে দেখতে পারবেন। তো আমরা নেক্সট প্রশ্নে যাই। এই প্রশ্নটা তো আমাদের লিখিত প্রশ্ন থেকে আসছে। তো আজকে আমি আগেই বলেছি যে আজকের প্রশ্নগুলো একটু অন্য ধরনের, এই ধরনের প্রশ্ন পরীক্ষা আসবে না, এটা একদম লিখিত। এখানে আপনার 10 মার্কের জন্য এটা বুয়েটে আসার মতো প্রশ্ন, আর সেখানে এখানে আপনার একটা এমসিকিউ দিয়ে দিছে। তো এটা আমাদের অনেকের উত্তর মুখস্থ রাখার দরকার, কারণ আমি আগেই বলছি যে আমাদেরকে এমসিকিউ, ম্যাথের এমসিকিউ, কিছু কিছু এমসিকিউ আছে যেগুলোর উত্তর মুখস্থ রাখার চেষ্টা করতে হবে। তো এটা উত্তর হলো 2n। কীভাবে মুখস্থ, এটা আমাদের একটা অঙ্ক আছে, ওই অঙ্কে আপনারা যদি আপনারা দেখবেন অঙ্কের উদাহরণে আছে বিভিন্ন বইয়ের, ওটাতে ওই অঙ্কটা এখানে সরাসরি তুলে দিয়েছে। তো আমি এখানে করে দেখাই, আমি অবশ্যই করে দেখাবো এখানে। তো এখানে দেখেন 2n এর ফ্যাক্টরিয়াল আছে, আর এখানে আছে, এখানে দেখেন 1 2, 1 আছে 2 নেই, 3 আছে 4 নেই, 5 আছে 6 নেই, মানে এখানে বেজোড়গুলা শুধু আছে। তো আমরা যদি এখানে গুণ আকারে জোড়গুলা দিয়ে দিই, অ্যাড করি, তো 2 অ্যাড করলাম, 3 4 অ্যাড করলাম, 5 অ্যাড করলাম, তারপর 6, এখানে দেখেন 2^-1 আর এর জোড়টা অ্যাড করবো, এরপরে 2n পর্যন্ত অ্যাড করলাম, আর এখানে আমাদের দেওয়া আছে n ফ্যাক্টরিয়াল। তো এখানে যদি আমরা জোড়গুলো অ্যাড করলাম, তো এখানে আমরা জোড়গুলো লিখতে পারি 2 4, যেহেতু উপরে নিচে কাটা দিয়ে একই পাই যেন উপরেরটাই। তো নিচে যে আমরা জোড় সংখ্যাগুলো অ্যাড করলাম 2 4 6 2n, এগুলো আমরা উপরে কি করব, উপরে আমরা অ্যাড করে দেবো, নাহলে আমরা উপরে নিচে কাটে দিয়ে কাঙ্ক্ষিত ফাংশনটা পাবো। তো এখানে আমাদের 6 2n পর্যন্ত। তো আমরা এখন যদি লক্ষ্য করি, পরের লাইন আমরা কি লিখতে পারি, এখান থেকে এটা দেখেন, এটা আমরা লিখতে পারি 2n ফ্যাক্টরিয়াল, আর উপরে আছে আমাদের 2n ফ্যাক্টরিয়াল, এখানে আছে আমাদের n ফ্যাক্টরিয়াল। এখানে যদি আমরা এখন লিখি, এখানে আমরা কি লিখতে পারি, 2কে লিখতে পারি 1 × 2, 4কে লিখতে পারি 2 × 2, 6কে লিখতে পারি 2 × 3, পরে 8কে লিখতে পারবো 2 × 4, তারপরে আমরা n2n2nকে লিখতে পারবো 2 × n। এগুলা কেন লিখলাম আপনারা কিছুক্ষণ পরেই বুঝতে পারবেন। তো আমাদের দেখেন এইটা আর এটা কিন্তু আমাদের কাটা চলে যাচ্ছে, আর নিচে দেখেন প্রত্যেকটা থেকে, প্রত্যেক জোড়া থেকে n সংখ্যক 2 বের হবে। দেখেন এখান থেকে একটা 2 বের হবে, এখান থেকে একটা 2 বের হবে, এখান থেকে একটা 2 বের হবে, মানে n থেকে একটা 2 বের হবে, 2n, n সংখ্যক 2কে আমরা গুণ করলে ওটা 2n ইন্টু এখানে থাকবে 1 2, মানে 1 2 3 n। তো আমরা এটা ইকুয়াল লিখতে, এটা হচ্ছে n ফ্যাক্টরিয়াল। তো 2n এটা ইকুয়াল আমরা লিখতে পারি n ফ্যাক্টরিয়াল। তাহলে আমাদের এটা কত আছে, 2n। তো এটা যদি আমরা মুখস্থ না রাখতে পারি 2n, এটার উত্তর না রাখি, যদি মুখস্থ আমাদের না থাকে, তাহলে ডেফিনেটলি আমরা এটা স্কিপ করব। হয় যারা যদি আমরা যদিও আমাদের বইয়েই আছে এই প্রশ্ন, আমাদের তাও যদি মনে হয় যে অনেক সময় লাগে যাবে, আর মুখস্থ না থাকলে আমরা স্কিপ করতে পারি। তাছাড়া আমরা দাগাইতেও পারি, যদি আমরা সেরকম আমাদের দক্ষতা থাকে ম্যাথের উপর, তাহলে আশা করি আপনাদের আছে অনেকেরই এই দক্ষতা, আপনারা দাগাইতে পারবেন। তো এটা হচ্ছে 2n। তো আমরা নেক্সট প্রশ্নে যাই। তো নেক্সট প্রশ্নটা খুব সহজ, এই প্রশ্নটা আমাদের মার্ক তোলার জন্য খুবই একদম ইজি একটা প্রবলেম। তো এখানে দেখেন একটা পোলার স্থানাঙ্ক দেওয়া আছে, কেন্দ্রের স্থানাঙ্কটা পোলার আকারে দেওয়া আছে, আর ব্যাসার্ধ দেওয়া আছে। তো আমরা কি জানি, আমরা যদি সাধারণ যে আমাদের তো ফর্মুলা ওইভাবে যদি আমরা করতে চাই, তাহলে আমরা কীভাবে করতে পারবো, এটাকে যদি আমরা আমাদের স্থানাঙ্ক ব্যবস্থায় পোলার থেকে কার্তেশীয়তে করি, তাহলে পাবো x পাবো 5 cos π/4, আর আমরা y পাবো 5 sin π/4, আর ব্যাসার্ধ আমাদের 1। দেন আমরা x - 5 cos π/4 স্কোয়ার প্লাস y - 5 sin π/4 স্কোয়ার ইকুয়াল 1 স্কোয়ার
দেন আমরা এটা বড় ভাঙাবো, এটা ভাঙাবো, এখানে একটা ইকুয়েশন আসবে। তো ওটা একটা খুব কঠিন, লম্বা, কঠিন না, একদম লম্বা একটা কাহিনী করতে হবে। তো অত কাহিনী করার আমাদের যেহেতু সময় নেই, তো আমরা যদি একটু চিন্তা করি ব্যাপারটা, তাহলে কি হয় দেখেন। তো এইভাবে আমরা কখনোই করবো না, আমরা একটু অন্যভাবে চিন্তা করি। আমরা যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কত প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল 0, এইটার সাথে যদি আমরা একটা তুলনা করি এই চারটার, তাহলে দেখি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল আমরা কী লিখতে পারি, আর স্কোয়ার। তো এখানে যেহেতু কেন্দ্রটা আমাদের প্রথম চতুর্ভাগে, তাই অবশ্যই আমাদের এখানে আমাদের সামনে কত আসবে, এক্স মাইনাস, এখানে আমাদের সামনে ঋণাত্মক একটা এক্সের সহগটা ঋণাত্মক আসবে, আমাদের ওয়াই এর সহগটাও ঋণাত্মক আসবে, আর এখানে আমাদের প্লাস সি আসবে, প্লাস সি এর সামনে প্লাস আসবে। কেন সি এর সামনে প্লাস আসবে? কারণ আমরা যখন প্রথম কোনো একটা ভ্যালু ইনপুট করব, তো এখানে যেহেতু আমাদের এই দুইটা মাইনাস, এই প্লাসটা দিয়ে আমাদেরকে এইগুলো কাটতে হবে, কাটেই দেন আমরা এটা ইকুয়াল 0 পাবো, তাই এখানে অবশ্যই প্লাস হবে। তো আমরা যদি এখন যদি দেখি, এখানে আমাদেরকে এটা হচ্ছে ঋণাত্মক, এটা ঋণাত্মক, এটা ধনাত্মক। দেখেন আমাদের এখানে দেখেন এটা ঋণাত্মক, এটা ঋণাত্মক, আর এইখানে দেখেন, এখানে যদি আমরা লক্ষ্য করি, দেখেন এখানে আমাদের এক্স এর সামনে ঋণাত্মক লাগবে, ওয়াই সামনে ঋণাত্মক লাগবে। কেন ঋণাত্মক লাগবে? কারণ কেন্দ্রটা প্রথম কোঅর্ডিনেটে। দেখেন এটাতে কিন্তু এক্স এর সামনে কস থিটা যেখানে আছে ওইখানে একটা এক্স আসবে, কিন্তু আমরা যখন এই পোলারটাকে কার্তেশীয়তে রূপান্তরিত করব, তো এটা যেহেতু এক্স এর সামনে প্লাস আছে, তাহলে এটা কখনোই প্রথম চতুর্ভাগে না, তাহলে এটা এ নাম্বারটা হবে না। দেখেন দ্বিতীয়টাতে কিন্তু আপনার কত আছে, দ্বিতীয়টাতে আপনার আছে হচ্ছে এক্সের সামনে মাইনাস আছে, এক্সের সামনে মাইনাস, ওয়াই সামনে মাইনাস, তো এটা এটার একটা শর্ত পূরণ করে। তাহলে এটা দেখেন, এটাতে দেখেন এটার সামনে হচ্ছে মাইনাস আছে, কিন্তু এইখানে দেখেন সি এর সামনে প্লাস আছে, সি এর সামনেও মাইনাস আছে। তো এতগুলা মাইনাস যখন অ্যাড হবে, সব মাইনাসগুলো অ্যাড হয়ে আর স্কোয়ারকে ভ্যানিশ করতে পারবে না, তো এটাও হবে না আমাদের। তাছাড়াও এখানে সি এর সামনে প্লাস হবে না মাইনাস হবে, এটা আমরা আরেকভাবে বুঝতে পারি, তো ওটা আমি পরে বলতেছি। দেন এটা দেখেন, এটাতেও কিন্তু এক্স ওয়াই সামনে কিন্তু প্লাস আছে, তো এটাও হবে না, তাই আমাদের বি নাম্বারটা উত্তর। তো এটা আমাদের একটা প্রাথমিক ধারণা আমরা করে নিলাম, যে আমাদের যেহেতু প্রথম কোঅর্ডিনেটে কেন্দ্রটা, তো এক্স এর সামনে মাইনাস আর ওয়াই সামনে মাইনাস আসতে হবে। দেখেন এইখানে শুধু এটাতে এক্স এর সামনে মাইনাস আসে, ওয়াই সামনে মাইনাস আসে, আর সিতে এক্স এর সামনে মাইনাস আসে, ওয়াই সামনে মাইনাস আসে। এখন যদি আমাদেরকে কেন্দ্র যদি আমরা কি জানি, এই যে এখানে যে আমাদের এইভাবে থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x প্লাস 6y প্লাস 2, এই ধরনের যখন বৃত্তের সমীকরণগুলো থাকে, তখন আমরা কেন্দ্র কীভাবে বের করি, জিকে 2 দ্বারা ভাগ দিই, জি এর এক্সের সহগকে 2 দ্বারা ভাগ দিই। তো এক্সের সহগ কত, 4, 4কে আমরা 2 দ্বারা ভাগ দিই, 2 পাই। তো দেন আমরা এখানে তাহলে আমাদের সহগ কত আসতেছে, এক্সের সহগ আসতেছে আমাদের 5√2, বি নাম্বারে 5√2, 5√2কে যদি আমরা 2 দ্বারা ভাগ দিই, তাহলে আমরা কত পাবো, 5/√2, যেটা আমাদের এটার সাথে মিলে যাচ্ছে, কিন্তু cos 5 cos π/4 এর সাথে মিলে যাচ্ছে, তাই আমাদের বি নাম্বারটা উত্তর। এইখানে আমাদেরকে এই সমীকরণে এক্স এই সমীকরণের কসের সাথে মিলে যায়, আর এই সমীকরণের ওয়াই এই সমীকরণের সাইনের সাথে মিলে যায়। তো এইখানে কসের সহগ দেখেন -π/5√2, তো 5√2কে 2 দ্বারা যদি ভাগ করি, তাহলে আবার আমরা 5/√2, আর আমাদের কেন্দ্র কিন্তু এক্সের মান হচ্ছে 5/√2, আমাদের কেন্দ্র এখানেও পাচ্ছি 5/√2, তাই আমাদের এটা বি নাম্বারটা উত্তর। তো আমরা এইভাবে চিন্তা করে এটা করতে পারি। তো আশা করি আপনাদেরকে কারো যদি জটিল মনে হয় এটা, তাহলে আপনারা এইভাবেও করতে পারেন। তো আমরা নেক্সট প্রশ্নে যাই। তো নেক্সট প্রশ্নটা খুব সহজ জটিল সংখ্যা থেকে। তো এখানে আমাদের কত আছে, i1 + i²8, এটাকে যদি আমরা এইভাবে লিখি 1 + i² টু দি পাওয়ার 4, দেন আমরা 1 + i² মান জানি 2i পাওয়ার 4, তাহলে আসতেছে 2 টু দি পাওয়ার 4 × 1, এটা আসতেছে আমাদের 16। তো এটাকে যদি আমরা a - b ওমেগার সাথে কল্পনা করি, এখানে দেখেন বাস্তব মান a, তো এখানে জটিল মান নাই, তাই আমাদের এর মান হলো আপনার 16, আর যেহেতু জটিল মান নাই, বির মান হচ্ছে 0। তো আমরা এটা এভাবে খুব সহজে করতে পারি। তো এই হিসাবটা আমাদের এইখান থেকে এই পর্যন্ত এটা ক্যালকুলেটারও করতে পারি, যে এখানে দেখেন, এখানে আমাদেরকে শুরুতে কমপ্লেক্স মোডে নিতে হবে, কমপ্লেক্স মোডে নিয়ে দেন 1 + আয়োটা পাওয়ার 8, দেখেন এটা মান 16 চলে এসছে, তাই আমরা খুব সহজে এখানে বি উত্তর দিতে পারি 16,0। তো
তো এটা এমন একটা প্রশ্ন, এটাতে আমাদেরকে অবশ্যই স্কিপ করতে হবে। যারা যারা এটা আমিও পরীক্ষা দেওয়াকালীন স্কিপ করেছিলাম। কেন স্কিপ করেছিলাম? কারণ আমি বুঝতেই পারিনি যে এটা আমরা কীভাবে করব। তো আপনারা যদি আগে কারো করা না থাকে তো অবশ্যই এই প্রশ্নটা স্কিপ করবেন। তো এই প্রশ্নটা পরে আমি সমাধান দেখছি, সমাধান দেখে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। তো আমরা অনেকেই কিন্তু প্রাসের সাথে এটা অনেকটা সম্পৃক্ত। প্রাসের যে এই ধরনের প্রাসের যে প্রাসগুলো যে থাকে, এই প্রাসগুলোতে যখন আমরা প্রাসের রৈখিক দূরত্ব বের করি, রৈখিক দূরত্ব বলতে এখানে কিন্তু এ বি বোঝাচ্ছে, এ বি হচ্ছে আমরা এ বি বলতে এটা বোঝাই, এটা হলো আমরা আণবিক পাল্লা আর বলি। কিন্তু এখানে যদি রৈখিক দূরত্ব বের করতে বলে, মানে এর বিচরণ পথের দৈর্ঘ্য, মানে বিচরণ পথ বলতে কিন্তু এই যে এইটার দৈর্ঘ্য যদি বের করতে বলে, এটার দৈর্ঘ্য যদি বের করতে বলে, তো এটার দৈর্ঘ্য আমরা কীভাবে করি আমি এটা একটু বলে দিই। আমরা এটাকে একটা এই ধরনের মনে করেন একটা এটা যদি আমরা একটা স্পর্শক টানি, এই স্পর্শক যদি টানি, দেন এটা যদি ডিএক্স হয়, মানে ক্ষুদ্র একটা দৈর্ঘ্য আমরা বের করব ডিএস। আর এটা যদি ডিওয়াই হয় তাহলে আমরা কি বলতে পারি, এটা একটা সমকোণী ত্রিভুজ যদি কল্পনা করি, ডিএস স্কোয়ার ইকুয়াল আমরা বলতে পারি ডিএক্স স্কোয়ার প্লাস ডিওয়াই স্কোয়ার। তো আমরা এটা যদি এখন ডিএস যদি করি, মানে এটার হচ্ছে রৈখিক দূরত্ব, ডিএস ইকুয়াল আমরা বলতে পারবো রুট ওভার ডিএক্স স্কোয়ার। যদি আমরা কমন নিই তাহলে পাবো 1 প্লাস ডিওয়াই বাই ডিএক্স হোল স্কোয়ার। তো এটাকে আমরা বলতে পারবো ডিএস রুট ওভার 1 মাইনাস 1 প্লাস ডিওয়াই বাই ডিএক্স হোল স্কোয়ার ডিএক্স। এটাকে আমাদেরকে কী করতে হবে, এটা আমাদের জিরো থেকে মানে আর পর্যন্ত, জিরো থেকে আর পর্যন্ত, মানে জিরো থেকে এস পর্যন্ত আমরা দূরত্ব পাবো, রৈখিক দূরত্ব। এটাকে আমাদেরকে জিরো থেকে আর পর্যন্ত ইন্টিগ্রেট করে এটা আমাদের রৈখিক দূরত্বটা বের করতে হবে। তো এই সূত্রটা আমাদের যদি আগে কারো জানা না থাকে, কীভাবে আমরা প্রাসের গতিপথের বিচরণ পথের দৈর্ঘ্য বের করতে পারি, তো ওটা আমি বলে দিলাম। তো এভাবে আমরা ওটা বের করি। তো এই যে এখানে আমরা ডিওয়াই বাই ডিএক্স এটা কোথা থেকে পাবো, আমরা একটা সমীকরণ জানি প্রাসের, ওয়াই ইকুয়াল এক্স ট্যান থেটা মাইনাস 2 জি এক্স স্কোয়ার ভি স্কোয়ার কস স্কোয়ার থিটা। তো এটা আমরা জানি। তো এটাকে আমরা কি করব, এটাকে আমরা ডিফারেন্সিয়েট করে দেব, ডিওয়াই বাই ডিএক্স পাবো। তাহলে আমরা ডিওয়াই বাই ডিএক্স যখন পাবো, ওই ডিওয়াই বাই ডিএক্স একটা পাবো যেটা এক্সের এক্স চলক বিশিষ্ট রাশি পাবো ডিওয়াই বাই ডিএক্স। ওই ডিওয়াই বাই ডিএক্স এখানে আমরা বসাই দিব, বসাই দিয়ে দেন আমরা জিরো থেকে আর পর্যন্ত লিমিটের মধ্যে ডিএক্স দ্বারা ইন্টিগ্রেশন করব। তাহলে আমরা এটা ক্ষুদ্র ডিএস দৈর্ঘ্যটাকে আমরা জাস্ট যোগ করে ফেলতেছি, তাহলে আমরা এই বিচরণ পথের রৈখিক দূরত্বটা কিন্তু বের করতে পারি। তো আমি অবশ্যই কোনো একটা ভিডিওতে একটা বের করে দেখাবো। তো এটা আমি জাস্ট বলে দিলাম। তো আমরা এটা কি পাইলাম, আমরা একটা সমীকরণ পাইলাম। ওটা আমি কেন দেখালাম, ওটা আমাদের এখানে কাজে লাগবে। দেখেন আমাদেরকে ডিএস ইকুয়াল আমরা পাইলাম রুট ওভার 1 মাইনাস কেন বলতেছি 1 প্লাস ডিওয়াই বাই ডিএক্স হোল স্কোয়ার ডিএক্স। এটা আমরা পাচ্ছি, এই যে এটা এখান থেকে এটা লিখলাম। তো আমরা ঢাল ইকুয়াল কি জানি, ঢাল ইকুয়াল আমরা জানি ডিওয়াই বাই ডিএক্স। তো আমাদের এখানে দেখেন ঢাল কত দেওয়া আছে, ঢাল এখানে আমাদের দেওয়া আছে কিন্তু 4, তো ডিওয়াই বাই ডিএক্স কিন্তু 4। তাহলে আমরা লিখতে পারি ডিএস ইকুয়াল রুট ওভার 1 প্লাস 4 মানে 4 স্কোয়ার 16 ডিএক্স। তাহলে আমরা বলতে পারি ডিএস রুট ওভার 17 ডিএক্স। দেন আমাদেরকে কী করতে বলছে, এক্সের মান 0 থেকে এক্স ইকুয়াল 2 পর্যন্ত সরলরেখার দৈর্ঘ্য বের করতে বলছে। তাহলে আমাদের দৈর্ঘ্য 0 থেকে এস, আর আমাদেরকে বের করতে বলছে 0 থেকে 2 পর্যন্ত। তাহলে আমরা এস ইকুয়াল পাবো 2√17 একক। তো আমাদের উত্তর কত, আমাদের এ নাম্বারটা উত্তর। তো আমরা এটা মুখস্থ রাখতে পারি। তো এটা আমিও পরীক্ষায় স্কিপ করছি। তো আমাদের কাছে যারা নতুন প্রশ্ন, আজকে উদ্ভাসের প্রশ্নগুলো একটু এই ধরনের ছিল, নতুন, তাই আমি এটাকে 4টা ভাগে ভাগ করে নিয়েছি। 25টা করে 4টা পর্ব দিব আমি। এটা সব প্রশ্নই আমি এই পরীক্ষার সব প্রশ্নের সমাধান করে দেখাবো। তো আশা করি আপনারা 4টা পর্বই দেখবেন। তো এটাতে আমি প্রাসের টপিকটাও বলে দিলাম যে প্রাসের রৈখিক দূরত্ব যদি দৈর্ঘ্য বের করতে বলে কখনো, তাহলে আমরা এইভাবে করতে পারি। তো ওইটা বের করতে গেলে যে সূত্রটা আমাদের কাজে লাগে, ওইটা কিন্তু আমাদের এখানে কাজে লাগলো।
তো আশা করি আপনাদের এই প্রশ্নটা পছন্দ হয়েছে। তো আমরা নেক্সট প্রশ্নে যাই। তো নেক্সট প্রশ্নটা আমাদের জাস্ট মুখস্থ ছাড়া আমরা এটা কখনোই দাগাবো না, আমরা অবশ্যই স্কিপ করব। তো আবার আমরা দাগাইতেও পারি। তো মুখস্থ কী ধরনের মুখস্থ, আমাদের স্থিতিবিদ্যা একটা প্রমাণ আছে যে একবার মনে করেন একটা বস্তুকে পি বল দ্বারা আনুভূমিক বরাবর, তো পি মানে একটা বস্তু একটা আনত তল আলফা কোণে আনত তলের উপর, পি মানে একটা বস্তু যদি একবার পি মানে একটা বল যদি আনুভূমিক বরাবর ক্রিয়া করে এটাকে স্থির রাখে, আর আরেকবার যদি আলফা বস্তুটাকে এই আলফা কোণে এই বস্তুটাকে তলের সমান্তরালে কিউ মানে একটা বল ক্রিয়া করে স্থির রাখে, আর এটার ভর যদি এটা ওজন যদি ডাব্লু হয়, তাহলে আমরা আমাদের বইয়ে একটা প্রমাণ আছে, প্রমাণটা হলো ডাব্লু ইকুয়াল 1/1 এখানে আপনার হচ্ছে পি কিউ রুট ওভার পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। তো এটা একটা প্রমাণ আছে আমাদের। এই প্রমাণটা আবার অন্যভাবে আরেকবার আছে, ওইটা হলো 1/ডাব্লু স্কোয়ার ইকুয়াল আসে আমাদের 1/পি স্কোয়ার মাইনাস 1/কিউ স্কোয়ার। তো দুইটাই আমাদের একইভাবে করতে হয়। তো এটা আমরা সবাই বলি, এটা লিখিতর জন্য এমসিকিউতে কখনোই আমার মনে হয় না কখনো এই প্রশ্নটা আসবে। তো এটা আমাদের মুখস্থ রাখা আপনার ইঞ্জিনিয়ারিং গুচ্ছতে কিন্তু আসতে পারে। তো এটা আমরা যদি মুখস্থ রাখতে পারি তো তাহলে আমরা খুব সহজে করতে পারবো। এখানে জাস্ট কী করছে এই প্রশ্নে, এই পিটাকে রিপ্লেস করে বলছে যে এই পিটা হলো বি বল, এই যে বলে দেখেন, আর এই পিটা বলছে আপনার ডি বল, এই যে ডি বল, পিটা বলছে ডি বল আর বিটা বলছে আপনার কিউ বল। তাহলে আমরা এটা দেখেন, এই যে আমাদের বি নাম্বারটা উত্তর। জাস্ট পিটাকে ডি দ্বারা বলছে, আমাদের বইয়ে সাধারণত পি কিউ দিয়ে আছে, এখানে ডি আর বি দ্বারা জাস্ট রিপ্লেস করে দিছে। তো এটা আমরা যদি মুখস্থ রাখতে পারি তাহলে আমরা দাগাবো, তাছাড়া আমার মনে হয় না যে আমরা দাগাবো, কারণ এটা করতে আপনার কমপক্ষে 3-4 মিনিট তো অবশ্যই লাগবে এই প্রশ্নটা সলভ করতে। তো নেক্সট প্রশ্ন দেখি। এই প্রশ্নগুলা কিন্তু আমাদের মার্ক তোলার জন্য খুব উপযুক্ত প্রশ্ন। তো কেন উপযুক্ত? খুব সহজ, মনে করেন এটা 10 সেকেন্ডও লাগে না। এখানে দেখেন 4টি টেস্ট ক্রিকেট ম্যাচের ফল কত উপায় হতে পারে। দেখেন এখানে হলো আমরা কি জানি, একটা টেস্ট ম্যাচ কী হতে পারে, এটা জিততে পারে বা ড্র হইতে পারে বা কেউ একটা দল হারতে পারে। তো এখানে দেখেন 4টি টেস্ট ম্যাচ, তাহলে দেখেন এখানে কয়টা উপায়, এখানে আমাদের 3টা উপায়। এই 3টা উপায়ে তো একটা টেস্ট ম্যাচে ঘটার সম্ভাবনা আছে। তো 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3, মানে এটা হলো একাধিকভাবে নিতে পারে, যে আমরা যে একাধিকভাবে নেওয়া যায় যেই বিন্যাস সমাবেশগুলো, ওই উপায়ে আমরা এটা করি। তো এটা আমাদের 3^4 উত্তর। তো 3^4 এ উত্তর। তো এগুলো আমাদের খুব জাস্ট আমরা কয়ভাবে ফল পাইতে পারি একটা টেস্ট ক্রিকেট ম্যাচে 3ভাবে, তাই 3^4। যদি বলতো আমাদের যদি বলতো যে সত্য মিথ্যা প্রশ্নের 10টি সত্য মিথ্যা প্রশ্নের আমরা কতভাবে উত্তর করতে পারি, তো তাহলে সত্য বা মিথ্যা, তাহলে সত্য বা মিথ্যা মানে 2টা উপায়, তো 2^10 হইতো আমাদের উত্তর। তো এই ধরনের প্রশ্নগুলো আমরা খুব সহজেই করতে পারি। 3^4 এটা আমাদের বেশি সময় দিব না আমরা এই প্রশ্নগুলোতে। তো নেক্সট প্রশ্নে যাই। তো নেক্সট প্রশ্নটা খুব সহজ, এটা তো আমরা বেশি সময় দিব না। এখানে কি বলছে, এখানে একটা সমীকরণ দেওয়া আছে পি স্কোয়ার মাইনাস 2p প্লাস এ ইকুয়াল 0, যার দুইটা মূল হলো Q1 আর Q2। তাহলে Q1 প্লাস Q2 ইকুয়াল আমরা কি লিখতে পারি 2, আর Q1 ইন্টু Q2 ইকুয়াল লিখতে পারি এ। তো আমাদেরকে এখানে এর মানে বের করতে বলছে, আর আমাদের আরেকটা সমীকরণ দেওয়া আছে P1 স্কোয়ার প্লাস Q2 স্কোয়ার ইকুয়াল -2। তো আমরা এটা যদি সূত্র অ্যাপ্লাই করি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের -2 Q1 Q2 ইকুয়াল আমাদের -2। তো এটার মানে আমাদের দেখেন 2, তাহলে এটা 4 ইন্টু 2a -2। তো আমরা এটা কত পাচ্ছি -2a, এখানে পাচ্ছি আমরা -6, তাহলে এ ইকুয়াল পাচ্ছি আমরা 3। তো এ ইকুয়াল 3 এ উত্তর। তো এগুলোতে আমরা বেশি সময় দিব না, খুব তাড়াতাড়ি এগুলো করার চেষ্টা করবো। তো আমরা নেক্সট প্রশ্নে যাই। তো এটা হচ্ছে 10 নম্বর প্রশ্ন। তো এর আগের ভিডিওটাতে আমি বলছিলাম একটা কথা, যে আমাদের একটা প্রশ্ন প্রত্যেকদিন পরীক্ষা থাকবেই, এই যে এই প্রশ্নটাই ওইটা। তো ওইটার উত্তর আমি মুখস্থ রাখতে বলছিলাম। একটা বল দেওয়া থাকে 3p ও 2p, এখানে বলে যে প্রথম বলটাকে দ্বিগুণ করলে লব্ধির মানও দ্বিগুণ হয়ে যায়, তাহলে বল দ্বয়ের অন্তর্ভুক্ত কোণ কত। তো আমরা এগুলো জাস্ট লব্ধির আর স্কোয়ার ইকুয়াল পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ
কস আলফা এটা দুইবার অ্যাপ্লাই করতে হয়, দুইবার অ্যাপ্লাই করে ভাগ করতে হয়, দেন আলফা ইকুয়াল আমরা পাই 120 ডিগ্রি। তো ওখানে আমি দুইটা প্রশ্ন বলছিলাম যে এই দুইটা প্রশ্ন আমাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে, কারণ এই দুইটা প্রশ্ন আসবেই পরীক্ষায়, যে কোনো একটা এই দুইটার মধ্যে। তো তার মধ্যে একটা দেখেন এর আগের দিন আসছিল, আজকেও আসছে, তো এটা উত্তর কত 120 ডিগ্রি। তাই আমি এটা আবার দেখাচ্ছি না। আর প্রশ্ন ব্যাংকে এটা প্রশ্ন যে কয়বার আছে, ফিজিক্সে বা ম্যাথে সব জায়গায় আছে এটা। তো নেক্সট প্রশ্নটা আমাদের নাম্বার উঠানোর জন্য খুবই সহজ একটা প্রশ্ন, জাস্ট 2 সেকেন্ডে আমরা এটা দেখা দেবো। দেখেন এখানে আমাদের ওয়াই এর একটা ফাংশন দেওয়া আছে, এখানে ওয়াই 7 মানে 7বার ডিফারেন্সিয়েশন করতে বলছে, তাহলে কত পাবো ওটা বের করতে বলছে। তো এখান থেকে এক্সের সর্বোচ্চ পদ সর্বোচ্চ ঘাতে আছে 4, তো 4বার ডিফারেন্সিয়েশন করার পর পঞ্চমবার যখন করবো তখন কিন্তু এটা 0 হয়ে যাবে, তো সাথে তো আরও অবশ্যই 0 হবে, তো তাই আমাদের এটা উত্তর হলো 0। তো আমরা এটা আশা করি সবাই পারছি। আমি যদি আজকে 100টা প্রশ্ন নিছি, তাই আমি সব প্রশ্নই দেখাচ্ছি। তো এই প্রশ্নটা কিন্তু খুব সহজ একটা প্রশ্ন, এখানে এফ অফ এক্স দেওয়া আছে, এফ অফ 3/2 আর এফ অফ ইনভার্স 2/3 মান বের করতে বলছে। তো আমরা এটা ক্যালকুলেটর দিয়ে খুব সহজে করতে পারি, যেহেতু আমাদের পরীক্ষায় খাতা থাকবে না, তাই আমরা খাতায় উঠাবো না, ডাইরেক্ট ক্যালকুলেটর উঠাবো। দেখেন এখানে 3/2 বের করতে বলছে। তো আমি প্রথমে অ্যান্সার 3/2টা নিয়ে নিলাম, তাহলে আমাদের উঠাইতে সুবিধা হবে। তো অ্যান্সার -2 আর অ্যান্সার -3, তাহলে আমরা ওকে দিলাম, ওকে দিলে পাইলাম আমরা 1/3। তো আমরা এইটার মান পাইলাম 1/3। দেন আমাদেরকে এইটার মান বের করা দরকার, এফ অফ ইনভার্স। তো এটার জন্য আমরা অনেকেই কী করি, এই এফ অফ এক্সকে আবার ইনভার্সে রূপান্তরিত করি। তো অত রূপান্তরিত করতে হবে না, যেহেতু আমাদেরকে ইনভার্সের একটা ধ্রুবকের জন্য মান বের করতে হবে। তো আমরা এটাকে আমরা যদি ওয়াই ধরে নিই, আমি ব্যাখ্যা করতেছি, ব্যাখ্যা না করে আমি পরে বলে দেবো। এটাকে যদি আমরা ওয়াই ধরে নিই, তো এফ অফ ইনভার্সটাকে যদি এই পাশে নিয়ে নিই, তাহলে এফ অফ ওয়াই ইকুয়াল 2/3। তো এফ অফ এক্স আমাদের দেওয়া আছে, তাহলে আমরা এটাকে যদি ওয়াই করে নিই, ওয়াই -3 ইকুয়াল 2/3। তো এটা সমাধান করে ওয়াইয়ের মান যেটা পাবো, ওইটাই তো আমাদের এফ অফ ইনভার্স 2/3 মান, কারণ আমরা এটা এফ অফ ইনভার্স 2/3 মানে তো ওয়াই ধরছি। তো এই সমীকরণটা থেকে ওয়াইয়ের মান যেটা পাবো, ওইটাই তো এফ অফ ইনভার্স 3 মান। আমাদের পরীক্ষা এখন অনেক সময় এইভাবে থাকে, এফ অফ এক্স ইকুয়াল 2x + 3 5x - 6 হলে এফ অফ ইনভার্স 2 এর মান কত। তো আমরা এটার জন্য কি করি, আমরা এটাকে প্রথমে এফ অফ ইনভার্সে রূপান্তরিত করি, দেন এক্স এর মান 2 পুট করি, তারপর উত্তর পাই। অত কিছু করতে হবে না রে ভাই, এটা ইকুয়াল আমাদেরকে, যেহেতু এফ অফ ইনভার্স 2 এর মান বের করতে বলছে, এটা ইকুয়াল 2 ধরে নিতে হবে। 2 ধরে নিয়ে সমাধান করে এক্স এর মান যেটা পাবো ওটা আমাদের উত্তর। একইভাবে এফ অফ ইনভার্স 2/3 মান বের করতে বলছে এই ফাংশনের জন্য, তো এই ফাংশন ইকুয়াল 2/3 ধরে এক্স এর মান যেটা পাবো ওইটা উত্তর। তো দেখেন ক্যালকুলেটর দিয়ে কীভাবে করবো, এই দেখেন আমাদের কী বলছে, x - 2/x - 3 ইকুয়াল আমাদের কী ধরতে হবে 2/3। দেন আমরা এক্স এর মান বের করবো। তো এটা যদি আমরা সলভ করি, এক্স এর মান 0, তাহলে আমাদেরকে এটার মান কিন্তু এই ফাংশনের জন্য এফ এফ ইনভার্স 2/3 মান 0। তো এই দুটো অ্যাড করতে বলছে, তো 1/3 + 0 ইকুয়াল 1/3। তো আশা করি এরপর থেকে কখনো যদি এফ অফ ইনভার্সের একটা চলকের জন্য মান বের করতে বলে, তা একটা ধ্রুবকের জন্য মান বের করতে বলে, তাহলে আমরা রূপান্তরিত করব না, সরাসরি ওইটা যেটার জন্য মান বের করতে হবে ওইটা ইকুয়াল ধরে এক্স এর মান যেটা পাবো ওইটা আমাদের উত্তর হবে। তো এটা আমাদের নবম দশম মাধ্যমিকের বইয়ে ছিল এই টপিকটা। তো নেক্সট প্রশ্নে যাই। নেক্সট প্রশ্নটা মার্ক উঠানোর জন্য একটা খুব সুন্দর প্রবলেম। তো এখানে বলছে 3টা সংখ্যা দেওয়া আছে 0 1 2, এই সংখ্যাগুলো দ্বারা 3 অঙ্ক বিশিষ্ট যতগুলো সংখ্যা গঠন করা যাবে। তো 3 অঙ্ক বিশিষ্ট কতগুলো সংখ্যা গঠন করা যাবে, যেহেতু 0 সামনে হবে না, তো সামনে 2টা অঙ্ক বসতে পারবে 2। তারপর যেহেতু এটা পুনরাবৃত্তি হবে, যে পুনরাবৃত্তি করা গেলে তাহলে তারপর করা আছে 3টা, তারপর আবার 3, তাহলে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠিত হয়ে গেল। আর এখানে দেখেন বলছে কত হওয়ার সম্ভাবনা, 10 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা। তো 10 দ্বারা বিভাজ্য হইতে পিছনে শেষে কত লাগবে, 0 লাগবে। তো 0 আমরা ফিক্সড করে দিলাম শেষে। তো তাহলে আমাদের তার মাঝখানের ঘরটা মানে 10 স্থানের ঘরটা কয়টা অঙ্ক দ্বারা পূরণ করা যাবে, 3টা, যেহেতু পুনরাবৃত্তি করা যাবে। আর সামনের ঘরটা কয়টা অঙ্ক দ্বারা পূরণ করা যাবে, 2টা, যেহেতু 0 বসতে পারবে না। তাহলে এটা আমরা যদি কাটি, 2 2 কাটা, 3 3 কাটা, তাহলে আমাদের উত্তর আসছে কত 1/3। তো এটা আমরা সবাই পারছি, এটা আমি না বুঝাই। এটা আমি আজকে যেহেতু সব প্রশ্ন নিয়েছি তাই এটাও নিয়েছি। আজকে আমাদের সমাধানের সব প্রশ্নই থাকবে সহজ কঠিন, যেহেতু আমি 100টা প্রশ্নের সমাধান করে দেখাবো। তো সহজগুলোতে আমি কম সময় দেবো। তো এখানে দেখেন, এখানে বলছে একটা অর্ধবৃত্তাকার খিলানের সর্বোচ্চ উচ্চতা 13 ও প্রস্থ 16, প্রস্থের মধ্যবিন্দু থেকে 4 মিটার দূরে খিলানের উচ্চতা কত। তো এখানে যদি উপবৃত্তাকার একটা আঁকি, এটাকে খিলন বলে গেলাকে। তো এটাকে বলছে সর্বোচ্চ উচ্চতা, মিড পয়েন্ট থেকে তো সর্বোচ্চ উচ্চতা হয়, সর্বোচ্চ উচ্চতা দেওয়া আছে 13, আর এখানে আমাদের প্রস্থ দেওয়া আছে 16, তাহলে এক পাশ থেকে 8, এক পাশ থেকে 8। তো আমরা উপবৃত্তটাকে যদি কমপ্লিট করি, এটা মনে করি উপবৃত্ত, তো এটা আমাদের কত বৃহৎ অক্ষ কত আসতেছে, বৃহৎ অক্ষ মনে করেন ওয়াই অক্ষ বরাবর, ধরে নিই যে ওয়াই অক্ষ বরাবর বৃহৎ অক্ষ, বৃহৎ অক্ষের বি এর মান আসতেছে 13 আর এ এর মান আসতেছে কত 8।
এটা আমরা মনে করেন 0 0 বিন্দু ধরে নিছি কল্পনা করে নিছি। তাহলে আমরা কি পাচ্ছি, এই পরাবৃত্তের সমীকরণ পাচ্ছি এক্স স্কোয়ার ইকুয়াল 8 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 13 স্কোয়ার ইকুয়াল 1। তো আমাদের কী বলছে, প্রস্থের মধ্যবিন্দু থেকে 4 মিটার দূরে, মানে এখান থেকে 4 মিটার দূরে এই যে উচ্চতাটা, মানে এখান থেকে 4 মিটার দূরত্ব, তো এটা 4 বিন্দু হবে, আর উচ্চতাটা এখানে মনে করেন এইচ হবে 4,h। তো 4, যে এইচ একটা বিন্দু পাবো, ওইটাতে এটা যদি এইচ ইকুয়াল যদি উচ্চতা যদি এইচ হয় আর এখান থেকে যদি 4 বিন্দু হয়, তাহলে এটা আমরা এটা দিয়ে যদি এটা স্যাটিসফাই করি তাহলে হচ্ছে 4 স্কোয়ার 8 স্কোয়ার এইচ স্কোয়ার 13 স্কোয়ার 1। দেন আমরা এটা সমাধান করে জাস্ট এইচের মানটা বের করে নেব ক্যালকুলেটর দিয়ে, তাহলে আমরা উত্তর পাবো 11.3। তো এইটা প্রশ্ন খুব একটা কঠিন ছিল না, এটা আমরা অবশ্যই দেখাবো। আর যদি আমাদের কাছে অনেকের নতুন মনে হয় তাহলে আমরা স্কিপ করতে পারি। তো নেক্সট প্রশ্নটা আমাদের জটিল সংখ্যা থেকে খুব সহজ একটা প্রশ্ন। এখানে একটা একটা জটিল সংখ্যা দেওয়া আছে, এটার মডুলাস দেওয়া আছে 2। তো আমরা যদি লিখি এটা আমাদের আছে 2z প্লাস 5i, আর এখানে z মাইনাস 3 এটা দেওয়া আছে 2। তো এটা যদি আমরা সমাধান করে আমরা একটা সরল লেখা পাবো। কীভাবে বুঝলাম, এখানে আমাদের জটিল সংখ্যার মনে করেন z প্লাস a ইকুয়াল যদি z প্লাস b হয় তাহলে আমাদের এটা সরল লেখা হয়, বা z প্লাস a ইকুয়াল যদি একটা k হয় এটা বৃত্ত হয়, দেন z মাইনাস a প্লাস z মাইনাস b ইকুয়াল যদি এখানে আপনার a মাইনাস b, বা এখানে আমাদের একটা যদি k হয়, আর এইটা আমাদের কখনো অধিবৃত্ত হয় কখনো উপবৃত্ত হয়, মানে এগুলো একটা শর্ত, অনেকগুলো শর্ত আমাদের বইয়ে আছে। ওই শর্তগুলো যদি আমাদের মুখস্থ থাকে তাহলে আমরা এটা দেখে খুব সহজেই বলতে পারি যেটা সরল লেখা। তাছাড়াও আমরা এটা সমাধানও করতে পারি। তো জেড যদি আমরা এক্স প্লাস ওয়াই ধরে নিই আই, তাহলে আমরা এটা কী পাবো, উপরে পাবো হচ্ছে আপনার 2x 2x স্কোয়ার প্লাস 2y প্লাস 5 হোল স্কোয়ার, আর নিচে পাবো হলো আপনার x মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 4। যেন আমরা এটা সমাধান করে একটা সরলরেখার সমীকরণ পাবো। তাই আমাদের এটা উত্তর হলো সরলরেখা। তো আমরা আশা করি আপনাদের যারা এটা একটু বড় মনে হতে পারে, যারা এই সত্যগুলো মুখস্থ নাই তাদেরকে মনে হতে পারে যে এটা সমাধান করতে একটু সময় লাগা যাচ্ছে, তাই কোনটা উত্তর হবে বুঝতে অসুবিধা হচ্ছে, তাহলে আমরা এটা প্রশ্ন স্কিপ করতে পারি। তো আজকের প্রশ্নগুলো যেহেতু কঠিন, আমি আগে বলছি এগুলো প্রশ্ন আসবে না পরীক্ষায়, আমার মনে হয় এত কঠিন প্রশ্ন দিবে না যেহেতু আমাদের সময় সংক্ষিপ্ত। নেক্সট প্রশ্নে যাই। তো এই প্রশ্নটা আমাদের মার্ক উঠানোর জন্য উপযুক্ত প্রশ্ন। জাস্ট আমরা এলআইস রুল অ্যাপ্লাই করা শুরু করি। উপরে নিচে এলআইস রুল অ্যাপ্লাই করলে 1 চলে আসবে, উপরে অ্যাপ্লাই করলে 2x মাইনাস আসবে আপনার হলো 1 আসবে, প্লাস আসবে হলো আপনার ln x প্লাস 1/x। দেন আমরা এটাতে x এর মান 1 পুট করি, 2 মাইনাস 1 প্লাস 1, তাহলে আমাদের উত্তর হলো 2। তো এটা আমরা সবাই পারবো, এটা এলএস রুল ব্যবহার করবো। তো এটা খুব সহজ প্রশ্ন, এটা আমরা কখনো ভুল করবো না। তো এখানে আমাদেরকে একটা ডিফারেন্সিয়েশন দেওয়া আছে, কার cos ইনভার্স x ইনভার্স মাইনাস s cos ইনভার্স x প্লাস x। তো cos ইনভার্স কিন্তু, তো cos ইনভার্স আমরা যদি এইগুলাকে রসাগু করি তাহলে আমরা এখানে পাবো 1 মাইনাস এক্স স্কোয়ার, এখানে পাবো 1 প্লাস এক্স স্কোয়ার, আর এটা ইকুয়াল আমরা জানি হলো 2 tan ইনভার্স x। তো এই শর্তগুলোকে আমাদের খুব ঠোঁটস্থ রাখতে হবে, ঠোঁটের মধ্যে ধরে বেড়াইতে হবে, যেন দেখলেই বলে দিতে পারি যে কোনটার পর কোনটা, যেহেতু আমাদের সময় মাত্র 60 মিনিট। তো এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি পাবো 2 1 প্লাস এক্স স্কোয়ার। তো এটা আমাদের উত্তর। তো নেক্সট প্রশ্নটা খুব সহজ, এটা আমরা কোনো দিন ভুল করবো না। এখানে 5টা সংখ্যা দেওয়া আছে, 3 অঙ্কের একটা সংখ্যা গঠন করতে বলছে, বেজোড় সংখ্যা যেন ওটা হয়। তো এখানে আমাদের বেজোড় অঙ্ক কটা আছে, 5 আছে বেজোড় আর 7 আছে বেজোড়। তাহলে আমাদেরকে 3 অঙ্কের একটা অঙ্ক গঠন করতে হবে। তো 3 অঙ্কের যেহেতু সংখ্যা গঠন করতে হবে, তো এখানে 5 আর 7 কিন্তু শেষে বসাইতে হবে, দুইটার মধ্যে একটা। তো শেষের ঘর আমরা 2 উপায়ে পূরণ করতে পারবো। তার 2 উপায়ে মানে একটা সংখ্যা বসে গেছে, হয় 7 হয় 5। তো 7 5-এর মধ্যে দুইটার মধ্যে একটা বসে গেছে, তাহলে আমাদের হাতে আছে 4টা। তো 4 আর 4, তাহলে আমরা আরেকটা বসাই দিলাম, এটা আমরা 4 উপায়ে পূরণ করতে পারবো। তো এখানে যে 0 নাই তাই আমাদের কোন ভেজাল হবে না, একবারে করতে পারবো। তো 4 একটা বসাই দিলাম, 4 উপায়ে বসাইতে পারবো, 4টার মধ্যে একটা। তো যে কোনো মনে করেন 4 বসাইছি, তাহলে আর আমাদের হাতে থাকতেছে 3টা, তো উপরে 3 উপায়। তো এটা যে আমরা গুণ করে দিই জাস্ট, তাহলে এটা পাবো হচ্ছে 4 2 8, 3 আসে 24। তো জাস্ট 24 উত্তর। নেক্সট প্রশ্ন আমাদের বহুপদী থেকে, এটা দুইটা সমীকরণ দেওয়া আছে, একটা সমীকরণের মূল দেওয়া আছে আলফা বিটা, আর একটা সমীকরণ দেওয়া আছে এটার মূল হচ্ছে বিটা গামা। তো এখানে বিটা প্লাস আলফা আর বিটা মাইনাস আলফার মান বের করতে বলছে, অনুপাত বের করতে বলছে। তো এটা আমরা কীভাবে করি, এটা আমরা হয়তো বা আলফা প্লাস বিটা ইকুয়াল 7/2 লিখবো, আলফা বিটা ইকুয়াল
5/2 লিখবো। এখানে আমরা বিটা প্লাস গামা প্লাস বিটা ইকুয়াল 4 লিখবো, বিটা গামা ইকুয়াল কত লিখবো 3 লিখবো। তারপর আমরা দেন হিসাব করে এটা বের করবো, কিন্তু অত কাজ করা আমাদের দরকার নেই। তো আমরা আলফা বিটা কিন্তু এই সমীকরণের একটা দুইটা মূল। তো এই সমীকরণের মূলগুলা যদি আমরা জাস্ট ক্যালকুলেটর দিয়ে বের করে ফেলি, প্রথম সমীকরণে পাচ্ছি 2 - 7 5। তো জাস্ট আমরা আলফার মান পাচ্ছি হচ্ছে 5/2 আর বিটার মান পাচ্ছি আমরা 1। দেন 2 নম্বর সমীকরণে 1 - 4 3। তো এটার সমাধান দেখেন, এটা দ্বারা আমরা পাচ্ছি কত, গামা ইকুয়াল পাচ্ছি 3, বিটা ইকুয়াল পাচ্ছি 1। তাহলে আমরা এখানে দেখেন গামা আলফার মানও জানা, গামা মাইনাস বিটারও মান জানা। তো গামার মান কত আমাদের 3 প্লাস আলফার মান 5/2, আর এখানে কত গামার মান কত জানি 3 মাইনাস 5/2। এটা আমরা জাস্ট হিসাব করে 11:1 পাই যাই। তো এটা আমাদের এই নাম্বারটা উত্তর। তো আশা করি আপনারা এইভাবে করবেন। তো আমরা নেক্সট প্রশ্ন যাই। তো নেক্সট প্রশ্নটা খুব সহজ, এটা আমরা বেশি সময় দিব না। এটা জাস্ট আমরা সাইন, এটা আমাদের অনেকে মুখস্থ থাকতে পারে, সাইন কস ইনভার্স। তো কস ইনভার্স ওয়াই আছে, তো কসটাকে আমাদেরকে সাইনে রূপান্তরিত করলে আমরা কাটতে পারবো, ত্রিকোণমিতিক অনুপাতগুলোকে ভেনিশ করে দিতে পারবো। এটা আমরা লিখতে পারি সাইন ইনভার্স ইকুয়াল 1 - y²। দেন আমরা সাইন বাদ দিয়ে এক্স মাইনাস y², দেন বর্গ করলে x² প্লাস y² ইকুয়াল 1। তো আমাদের এটা উত্তর হলো 1। তো আমরা নেক্সট প্রশ্নে যাই। তো 21 নম্বর প্রশ্নটা দেখেন, একটা বিশাল বড় প্রশ্ন দেওয়া আছে। এই প্রশ্নটা পড়তেই আমাদের 30 সেকেন্ড চলে যাবে বুঝতে। তো তাই আমরা প্রশ্নটা দেখে আমরা স্কিপ করব। তো তাও আমি প্রশ্নটা বুঝাই দিই। তো প্রশ্নটা বলছে কোনো এক শ্রেণীতে 100 জন ছাত্র আছে, ওই 100 জন ছাত্রের গণিতে গড় নাম্বার হলো 60 আর পরিমিত ব্যবধান হচ্ছে 5। পরিমিত ব্যবধান যদি 5 হয়, তাহলে আবার পরে 5 আসলো, তারপর পরে দেখা গেল যে একজন ছাত্রের নাম্বার ভুলে 40-এর পরিবর্তে 20 লেখা হয়েছে, তাহলে ছাত্রদের গণিতে প্রাপ্ত নাম্বারের প্রকৃত ভেদাঙ্ক কত? তো প্রকৃত ভেদাঙ্ক বের করতে হবে, যেখানে একটা অনেক কাহিনী আছে। তো আমাদেরকে প্রথমে ভুলটা সংশোধন করতে হবে। মানে আগের গড় ছিল 100, তো ওইটাকে আমাদেরকে ভুল ছিল আগের গড়। তো এখানে আমাদেরকে গাণিতিক গড়টা প্রথমে কয়জনকার বলেন দেখি 100 জন। তো 100 জন ছাত্রের গাণিতিক গড় ছিল 60। তো নাম্বারের যোগফল যদি আমরা লিখতে চাই, তো নাম্বারের যোগফল হলো আপনার আগে ছিল, কারণ আগে যখন হচ্ছে ভুল করার আগে 100 × 60 সবার নাম্বারের যোগফল। তো এটা হলো আপনার 6000 আগের যোগফল। তো আমরা এখন নতুন গড় যদি বের করতে চাই, নতুন গড় x⁻, এটার প্রকৃত গড় ভুল করা সংশোধনের পর, ওটা ইকুয়াল কী হবে, আগের ছিল কত, আগের যোগফল ছিল 6000। ওখান থেকে কি হয়েছে, এখানে কিন্তু 40-এর পরিবর্তে 20 লেখা হয়েছে, আগে লেখা হয়েছিল 20। তো ওই 20টাকে আমরা এখানে বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে নতুন 40 যেহেতু প্রকৃত নাম্বার, ওই 40টা অ্যাড করলাম, অ্যাড করে 100 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে আমরা প্রকৃত গড়টা পাই গেলাম। 99 জনকার সঠিক আছে, একজনকার ভুল আছে, ওই একজনকারেরটা বিয়োগ করে, যেটা ভুল ছিল ওটা বিয়োগ করে প্রকৃত যেটা ওটা যোগ করে দিয়ে আমরা প্রকৃত গড়টা বের করলাম। তো প্রকৃত গড়টা আমাদের আসলো হলো আপনার 60.20। দেন আমরা এখন আমরা যদি প্রত্যেকের প্রাপ্ত নাম্বারগুলোর বর্গের যোগফল বের করি, তাহলে কীভাবে করতে পারি দেখেন, x²। তো আমরা পরিমিত ব্যবধান বলতে কি বুঝি, প্রত্যেকটার গড় থেকে ওই মানটার গড় বিচ্যুতি হচ্ছে 5, পরিমিত ব্যবধান প্রত্যেকটা থেকে। তো ওটা আমরা কি করব, ওটা আমরা লিখতে পারি 5² প্লাস গড় কত, গড় ছিল প্রত্যেকটা 60², কয়জনকার, 100 জনকার। আর এখন আমাদের এর মধ্যে হইলো আপনার একজনকার হইলে আমাদের এটা প্রকৃত লিখতেছি, কিন্তু প্রত্যেকের প্রকৃত মানের বর্গের যোগফল বের করতেছি। তো আমরা এখানে পাইলাম আগেরটা থেকে এখন যদি একজনকার বাদ দিই, কারটা বাদ দিব, যেটা ভুল হয়েছে বাদ দিয়ে, ভুল কত হয়েছিল 20 লিখছে 40-এর পরিবর্তে। তো 20 লেখা আছে, এটার মধ্যে 20টা অ্যাড আছে, ওই 20টা বাদ দিলাম। দেন আমরা ওর প্রকৃতটা কি 40টা আমরা কি করলাম, যোগ করলাম। দেন আমরা এটা যদি হিসাব করি, তাহলে আমরা এটা পাচ্ছি 3637। এটা আমি কি করলাম, যারা পরিমিত ব্যবধানের বেসিক জানেন না তারা বুঝতে কষ্ট হবে, আপনারা আশা করি পরিমিত ব্যবধানের বেসিকটা জানবেন, তাহলে এটা বুঝতে সুবিধা হবে। তো আমরা এটা পাইলাম। দেন আমরা পরিমিত ব্যবধানের যে সূত্র লিখি,
বাই হইল আপনার এন মাইনাস গড়ের উপর বর্গ, গড় কত আমরা পাচ্ছি, প্রকৃত গড় 60.20 স্কোয়ার। দেন আমরা তাহলে এটা পাচ্ছি 3.6। তো আমরা কি জানি, ভেদাঙ্ক ইকুয়াল কি জানি, পরিমিত ব্যবধান বাই গড় ইন্টু 100, এটা হলো আপনার ভেদাঙ্ক। তো আমরা ভেদাঙ্ক ইকুয়াল পাইলাম। তো আমাদের উত্তর আসলো 5.98%। এটা আমরা ভেদাঙ্ক। তো আপনি আগেই বলছিলাম যে এটা আমাদের অবশ্যই স্কিপ করবো আমরা, কারণ এখান থেকে কত কিছু করা লাগলো, তো এগুলো করতে অবস্থা খারাপ হয়ে যাবে। অন্য কিছু আর দেখাইতে হবে না, একটা প্রশ্ন দেখাই দিয়ে চলে আসতে হবে। এত কিছু আমরা যদি এই প্রশ্নটা দেখাইতে যাই, যদি আমরা পারবো প্রশ্নটা, তাও আমাদেরকে, আমরা অনেক সময় কি করি যে পারা প্রশ্ন কখনোই বাদ দিতে চাই না, কিন্তু আমাদেরকে সিচুয়েশন অনুযায়ী কিন্তু পারলেও ওই প্রশ্ন বাদ দিয়ে আসতে হয়। তো আমরা এটা অবশ্যই এই প্রশ্নটা বাদ দিব, কারণ এই প্রশ্নটা পড়ে, যত বড় প্রশ্ন এটা পড়ে বুঝতেই অনেক সময় চলে যাবে। তো অত সময় আমরা অবশ্যই কোনো কারণ কখনোই একটা প্রশ্ন দিব না। তো আমরা নেক্সট প্রশ্নে যাই। তো নেক্সট প্রশ্নে আমি অপশনগুলোও নিই। এখানে এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ওটা ইনভার্স বের করতে বলছে। তো এখানে 4টা অপশন ছিল, বড় বড় অপশন, ওগুলো আমি তাই নিই নাই, লেখি নেই। তো আমরা এটা ক্যালকুলেটর দিয়ে করবো। তো ক্যালকুলেটর দিয়ে যারা পারেন না ওদেরকে দেখানোর জন্য আমি এটা নিছি। জাস্ট আমরা ম্যাট্রিক্স মোড সিলেক্ট করব, 4 নাম্বার আছে ম্যাট্রিক্স। তারপর আমরা যে ম্যাট্রিক্সটা ওটাকে উঠাই নেব এক চাপে, 3 কলাম 3 রো। তো দেন আমরা 2 4 5 7 8 9 3 6 12। তো আমাদেরকে ম্যাট্রিক্সটা আমাদের ক্যালকুলেটারে তুলে নিলাম। দেন আমরা ইনভার্স বের করবো। তো অপশন চাপো, অপশন, এখানে অপশনে যাব, অপশনে যায় 3 নাম্বারে দেখেন আমরা যে ম্যাট্রিক্সটা উঠাইছিলাম এ নামে, ওটা আমরা চাপবো। এই যে আমাদের যে ম্যাট্রিক্সটা আমরা উঠাইছি ক্যালকুলেটারে উঠে চলে আসছে, ওটা ইনভার্স বের করবো। এখানে দেখেন ইনভার্স চিহ্ন আছে, এই যে এক্স স্কোয়ারের নিচেরটা, ওটা চাপ দিব। তারপর দেন ইকুয়াল চিহ্ন দিলেই এই যে দেখেন আমাদের বিপরীত ম্যাট্রিক্সটা চলে আসছে। তো এটা আমরা অপশন, যেটা অপশনের সাথে মিলে যায় ওটার সাথে মিলাবো, আমাদের উত্তর শেষ। তো এটা আমি আর সময় না দিই, তো এখানে আমরা একটা উত্তর পাবো। তো আশা করি এটা দেখানোর জন্য আমি এটা নিয়েছিলাম। তো এই প্রশ্নটা যদি আমরা সাধারণভাবে করতে যাই, cos টু দি পাওয়ার 4x এর ইন্টিগ্রেশন করতে করতে আমাদের দিন শেষ হয়ে যাবে। দেন লিমিট বসাইতে আর করতে আমাদের অনেক সময় চলে যাবে। এটা আমাদের 10 মিনিট লাগবে কম। তো আমরা এটা কীভাবে করবো, আমরা হয় ক্যালকুলেটর দিয়ে করবো। কী করবো, প্রথমে আমি একদিন দেখাছিলাম রেডিয়ান মোডে নিব ক্যালকুলেটরটা, রেডিয়ান মোডে নিয়ে দেন জাস্ট এই ফাংশনটা উঠাবো। ফাংশনটা কি বলছে, cos x এর উপরে পাওয়ার 4 কত, লিমিট 0 থেকে π/2। জাস্ট ওকে করবো, দেন উত্তর পাই গেলাম 3π/16। এই যে দেখেন 3π/16। তো এইভাবে যদি আমরা না করতে পারি, আমরা ওয়ালির থিওরেম দিয়ে করতে পারি। এখানে যেহেতু কস আর জোর পাওয়ার আছে, তো আমরা কি জানি 4 3 2 1, আর জোর পাওয়ার থাকলে সে একটা π/2 গুণ হয়। তো এটা কত আসতেছে, নিচে আসছে 16 আর 3π। ক্যালকুলেটার না থাকলে আমরা এইভাবে করবো ওয়ালির থিওরেম দিয়ে। ওয়ালির থিওরেম কি আমি আগের ভিডিওতে ব্যাখ্যা করছি, যারা জানেন, যাদের দেখার ইচ্ছা আছে আপনারা দেখতে পারেন। আশা করি এইটা সবাই জানেন ওয়ালির থিওরেমটা। তো আমরা নেক্সট প্রশ্ন নিই। তো নেক্সট প্রশ্নটা খুব একটা সহজ প্রশ্ন আছে। এখানে বলছে এবিসি ক্ষেত্রফল আর এবিডির ক্ষেত্রফলের অনুপাত 3:5। তো আমরা এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল যদি লিখি হাফ ইন্টু ভূমি, এখানে ভূমি যদি এবি কল্পনা করি, আর এবির উচ্চতা তাহলে কি হচ্ছে সিই, আর হাফ এবিডি এর যদি ক্ষেত্রফল বের করি, ক্ষেত্রফলের ভূমি কী পাচ্ছি এবি, আর এখানে উচ্চতা কী পাচ্ছি ডিই, এদের অনুপাত কত 3:5। তাহলে আমাদের এটা কাটা চলে যাচ্ছে। দেখেন C/D-র অনুপাত 3:5, আমাদের বের করতেছে D/C। দেন আমরা তাহলে এটা একটু রিভার্স করে নেব 5:3। তাহলে আমরা উত্তর হচ্ছে 5:3, এ নাম্বার উত্তর। তো আজকের শেষ প্রশ্ন প্রথম পর্বের, আমি 4টা পর্বে ভাগ করছি এটাকে, আমি 25টা করে 100টা প্রশ্নের সমাধান করে দেখাবো। তো আজকের শেষ প্রশ্নে কি বলছে, কোনো বৃত্তের পরিধির উপর 5টি বিন্দু, ব্যাসের উপর 4টি বিন্দু অবস্থিত হলে বিন্দুগুলো সংযোগ রেখার সর্বোচ্চ কতগুলো সরলরেখা আঁকা সম্ভব। মনে করেন এটা একটা বৃত্ত, এটা হলো ব্যাসের উপরে কটা বিন্দু আছে, পরিধির উপরে আছে 5টা, এ ধরনের 5টা বিন্দু আছে, 5টা, আর ব্যাসের উপর আছে 4টা। তো মোট বিন্দু আমাদের এখানে কয়টা, 9টা। তো আমরা 9টা থেকে 2টা সিলেক্ট করতে পারি, 9C2 পাই। তার মধ্যে একটা সরলরেখা বরাবর, মানে ব্যাস বরাবর আছে 4টা।
তো ওই 4টা থেকে আমরা এক সরলরেখা পাবো না বলতে কি একটা পাবো, তো ওটা বিয়োগ করে দিয়ে 1 যোগ করে দিছি, যেহেতু একটা পাবো তাহলে আমরা এটা ক্যালকুলেশন করবো জাস্ট ক্যালকুলেটর দিয়ে। উত্তর আমাদের আসলো 31। তো আমাদের উত্তর তো আজকের মতো আমাদের প্রথম পর্ব শেষ হলো। আগামীকালকে আমি দ্বিতীয় পর্ব দিব। তো আগামীকালকে আমাদের 25 থেকে 50 পর্যন্ত থাকবে। তো আশা করি আপনাদের উপকারে আসতেছে। আমি এই পর্বে দেখাচ্ছি যে কীভাবে কোন কোন প্রশ্নগুলো আমাদের স্কিপ করা দরকার, কোন কোন প্রশ্নগুলো আমাদের মুখস্থ করা দরকার, কোন কোন প্রশ্নগুলো আমরা অবশ্যই দেখাবো, ওগুলো আমি বলে দেওয়ার চেষ্টা করতেছি আমি যেভাবে করি আর কি। তো আশা করি আপনাদের উপকারে আসতেছে। তো আমার জন্য সবাই দোয়া করবেন। খোদা হাফেজ।